বাবা ঠাকুর কর্তা বাবা, তুমি কি বিরূপ হলে বাবা? বিরূপ হবার কথা বটে। তোমার বাহনকে যে মেরেছে তাকে ক্ষমা করেছি, কিন্তু তোমার বাহনকে যে মারলে তার চেয়েও কি বেশি অপরাধ? বনোয়ারির মনে কথাটা প্রায় উঁকি মারছে। কাহারপাড়ার ছোঁড়ারা তাকে অমান্য করার লক্ষণ দেখাচ্ছে। তাকে অগ্রাহ্য করে করালি জেদ করে নিত্য সন্ধ্যায় এসে নিজের বাড়ির আড্ডা জমাচ্ছে। সেখানে গিয়ে জমছে তারা। আর বনোয়ারির ঘরে ঢুকেছে কাল সাপিনী, সুবাসী কাল সাপিনী। তার মতিগতি দেখে বনোয়ারি সন্দেহ হয় ওই হয়তো কোনোদিন তার বুকে মারবে ছোবল। সুচাঁদ পিসি রূপকথা বলতো, এক আজব কন্যাকে যে বিয়ে করত সেই মরত। কন্যের নাক দিয়ে আত্মীরে সুতোর মতো সরু হয়ে বের হতো এক সাপ। বের হয়ে সে ফুলতো, কেমে কেমে ফুলে সে হতো অজগর। তারপর সে ডংসাতো আজকন্যের বরকে। বনোয়ারি ভাবে মেয়েটাকে দূর করে দেবে, কিন্তু ভয় পারে না। ভয় কালো শশীর প্রেতাত্মার ভয়, ভয় গোপালীবালার প্রেতাত্মার ভয়। তাদের হাত থেকে বাঁচাতে পারে সুবাসী, মেয়ের প্রেতাত্মার হাত থেকে বাঁচাতে পারে মেয়ের ভাগ্যি, মেয়ের এয়ত। সুবাসীকে বিদায় করলে আবার তাকে বিয়ে করতে হবে, কিন্তু এ বয়সে আবার বিয়ে? সে লজ্জা করে তার। তাছাড়া কাহারদের মেয়ের রীত চরিত সবই প্রায় একরকম। গোপালীবালার মতো আর কজনে হয়? তার উপর তার বয়স হয়েছে, ২৮-২০ হলেও বোধ হয়। তাকে বিয়ে করে যুবতী কাহার মেয়ের উরুক্ষ স্বভাব আরও খানিকটা উরুক্ষ হবেই। তাই সে সুবাসীকে বিদায় করে না। তাছাড়া সুবাসীকে ছাড়ব মনে করলেও মনটা কেমন করে। সুবাসী তাকে বোধ হয় গুণ কি বশীকরণ করেছে। সুবাসীর ছলা কলা অদ্ভুত। তাই সুবাসী বুকে তার ছোবল মারবে সন্দেহ করেও সুবাসীকে কড়া নজরে রেখেছে, ছাড়ে নাই। করালি যখন সন্ধ্যাবেলায় আড্ডা জমায় তখন বনোয়ারি সুবাসীকে সামনে নিয়ে ঘরে বসে থাকে। প্রহ্লাদ, রতন, গুপি প্রভৃতি প্রবীণেরা আসে, পানাও আসে, মজলিস হয়। কিন্তু পাগলের অভাবে মজলিস জমে না। কে গান গাইবে, ছড়া কাটবে? পাগল আবার চলে গিয়েছে গ্রাম ছেড়ে। গিয়েছে গোপালীবালার শ্রাদ্ধের পরের দিনই। পাগলের জন্য দুঃখ হয় বনোয়ারির। পাগলের অভাবে মজলিসে হয় শুধু কাজের কথা। সুবাসী রমন কাকা তামাক সাজে, কেরোচিন নাই, বিনা আলোতে মজলিস, শুধু জলে একটা ধুনি। আঙারের শিখায় লালচে ছাপ পড়ে সকলের মুখের ওপর। নানা কথার মধ্যে চাষবাসের কথা এসে পড়ে। চাষের কথা এলে বনোয়ারির সংশয়, মনের ছমছমানি খানিকটা ঘুচে যায়। এবার দেবতা পৃথিবীর উপর সদয়। হাঁসুলি বাঁকের বাবা ঠাকুর নিশ্চয় সদয়, নইলে পৃথিবীতে এত ধান কেন? পৃথিবীর মধ্যে হাঁসুলি বাঁকে আবার সবচেয়ে বেশি ধান। বাবা ঠাকুর সদয় না হলে এমন হয় কখনো? মাঠ ভরা সবুজ ধানে কালো মেঘের ঘোর লেগেছে। এক একটি ধানের ঝাড় ২ হাতের মুঠোতে ধরা যায় না। সকলেই বলে, হ্যাঁ, এবারে বছরের মতন একটা বছর বটে। পানা বলে, বেনু কাকার ভাগ্যের কথা বলো একবার। সাহেবডাঙ্গার জমিতে এবারই কোদাল ঠেকালে, এবারই দেখো কি ধানটা পায়। বনোয়ারি মনে মনে কথাটা স্বীকার করে, কিন্তু মুখে বলে, ভাগ্যি আমার নয়, ভাগ্যি বাবু মহাশয়দের। যুদ্ধের বাজারে লাখো লাখো টাকা ঘরে ঢুকছে আমি শুনেছি। তাদের জমির পাশে আমার জমি, তাতেই লইলে দেখতিস অন্যরকম হতো। রতন বলে, উটি বললে শুনবো না ভাই, সাহেবডাঙ্গায় তোমার ধানই সবচেয়ে জোর। তারপর স্মিত মুখে ঘাড় নেড়ে বলে, হ্যাঁ, জব্বর ধান হয়েছে, গোছা কি? পানা হেসে বলে, কাকি, এবার কিন্তু নবান্নে আমাদিকে খাওয়াতে হবে। কথাটা বলে সুবাসীকে। হারামজাদা পানা কম নয়, ছোকরা হয়েও মাতব্বর সাজলে কি হবে? বয়সের বদমাইশে যাবে কোথায়? কোনো মতে সুবাসীর সঙ্গে দুটো বাক্য বলবার ফাঁক পেলে হয়। সুবাসীকে উত্তর দেবার সুযোগ দেয় না বনোয়ারি। তাড়াতাড়ি বলে ওঠে, আচ্ছা আচ্ছা, পিঠে এবার খাওয়াবো। সুবাসী হাসে। সে বুঝতে পারে বনোয়ারির মনের কথা। হাসতে হাসতে উঠে যায়, মৃদুস্বরে বলে যায়, মরণ। কাকে বলে সে কথা ঠিক বুঝতে পারে না কেউ। রাত্রিবেলা জিজ্ঞাসা করে বনোয়ারি,
কাকে বললি সে কথাটা? কোন কথা? সেই যে বললি মরণ। নিজেকে? আবার কাকে? না। তবে তোমাকে? কেনে? কেনে? সুবাসী তার মুখের দিকে চেয়ে থাকে কিছুক্ষণ, তারপর বলে, তা তুমি বুঝতে পারো না? এমনি বোকা তুমি লও। ওই মর্কট পানার সঙ্গে কথা বললে আমি ক্ষয়ে যেতাম নাকি? বনোয়ারি একটু চুপ করে থাকে, তারপর বলে, পানা যদি মর্কট না হতো, করালির মতো অমনি লম্বা চওড়া ফ্যাশন দুরস্ত হতো তবে? সুবাসী বনোয়ারির মুখের দিকে সাপের মতো নিষ্পলক দৃষ্টিতে চেয়ে থাকে। ঠিক সাপের মতো। চোখ দুটোই শুধু চকচক করে, মুখের মধ্যে কোনো ভাব ফোটে না। বনোয়ারি প্রশ্ন করে, রাগ করিস না যে? সুবাসী কথা না বলে উঠে চলে যায় বিছানা থেকে, দাওয়ায় গিয়ে বসে থাকে। বনোয়ারিও কিছুক্ষণ চুপ করে শুয়ে থেকে উঠে গিয়ে সুবাসীকে তোষামোদ করে ফিরিয়ে আনে। একলা ঘরের মধ্যে ভয় অনুভব করে সে। গোপালীবালা কালো শশী, বেশি ভয় গোপালীকে। প্রথম পক্ষের পরিবার মরলে বিয়ের কুমকলসি অর্থাৎ জলধারা ঘট কাঁধে নিয়ে যাবে। স্বামীর মৃত্যু না হলে সে কলসি ফেলতে পায় না। ঠিক মৃত্যুর কিছুকাল আগে সেই কলসি সে ফেলে দেয়, শব্দ ওঠে। কোথাও কিছু পড়ে না, অথচ একটা শব্দ শোনা যায়। পাড়ায় এখন কারো বাড়িতে বাসন পড়ার কোনো শব্দ উঠলেই বনোয়ারি চমকে ওঠে। কৌশল করে খোঁজ নিয়ে আশ্বস্ত হয়। সুবাসীকে ছুঁয়ে শুয়ে থাকে। সুবাসী বড় চতুর, বনোয়ারির মনের কথাটি ঠিক বুঝতে পারে। বলে, ভয় নাই, বরকি কোণে দাঁড়িয়ে নাই, ঘুমো, টুঁটি টিপে মারবে না তোমাকে। বনোয়ারি চুপ করে পড়ে থাকে, ঘুম আসে না তার। অকালে সে মরবে কেন? তাকে বাঁচতে হবে। ভরা ভর্তি সুখের সময় তার এখন। সে এখন 5 বিঘা জমির মালিক। সে জমিতে প্রথম বছরেই প্রচুর ফলন হয়েছে। নতুন বিয়ে করেছে। সে উঠে বসে, সুবাসীর নাকের কাছে হাতের তালু রেখে নিঃশ্বাস অনুভব করে। সুতোর মতো কিছু বের হচ্ছে কিনা পরীক্ষা করে। অন্ধকার কাটলে, সকালে আলো ফুটলে বনোয়ারি হয় বীর বনোয়ারি। ছুটে চলে সে মাঠের দিকে। কত কাজ, কত কাজ। বর্ষা কেটেছে, আকাশ হয়েছে নীল বরণ। মা দুর্গার চালচিত্রের ছবির ফাঁকে নীল রঙের মতো ঘোরালো নীল হয়ে উঠেছে। কার্তিকের বাহন ময়ূরের গলার মতো ঝকমক করছে। হাঁসুলি বাঁকের মাঠে হাতি ঠেলা ধান বাতাসে লুটোপুটি খাচ্ছে। সূর্য ঠাকুরের রোদ যেন দুধে দোয়া। কাহারপাড়ার মরদেরা ছড়িয়ে পড়েছে খেতে খেতে। 1.5 হাত 2 হাত উঁচু ধানের জমির মধ্যে ডুব দিয়েছে। হাঁটু গেড়ে বসে বুনো দাঁতালের মতো চলে বেড়াচ্ছে। আগাছা তুলে ভেঙে মুচড়ে পুঁতে দিচ্ছে মাটিতে, পচে সার হবে। কিন্তু মধ্যে মধ্যে আজকাল ব্যাঘাত ঘটছে কাজে। মাথার উপর দিয়ে বড় বড় ভীমরুলের ঝাঁকের মতো গোঁ গোঁ শব্দ করে উড়োজাহাজের দল চলে যায়। তখন হাতের কাজ ফেলে সবাই উঠে দাঁড়িয়ে দেখে। বনোয়ারি পর্যন্ত দেখে। ওহ, কাল যুদ্ধ রে বাবা। ওদিকে চন্দনপুরে আর সব বাবু মহাশয়দের গ্রামে শহরে লেগেছে গান্ধী রাজার কাণ্ড কারখানা। লাইন তুলছে, সরকারি ঘরদোর জ্বালাচ্ছে, পুলিশ মিলিটারিতে গুলি করেছে, গুলি খেয়ে মরছে, তবু ভয় ডর নাই। চাল ধানের দর হু হু করে বাড়ছে, বলছে আরও বাড়বে। ধানের দর বাড়লে ভাবনা নাই, এবার ধান প্রচুর হবে, শুধু আশ্বিন মাসটা পার করতে পারলেই হয়। এক আচাল অর্থাৎ 1 পশলা বেশ জোরালো জল হলেই বাস, আর চাই কি? আধ হাতের চেয়েও লম্বা শীষ বেরিয়ে দিনে দিনে পরিপুষ্ট হয়ে পেকে মাটিতে আপনার ভারে শুয়ে পড়বে। এবার মনিবদের দেনাপত্র মিটিয়ে ধান ঘরে আনবে কাহারেরা। বনোয়ারির ইচ্ছে আছে, করালিকে ডেকে দেখাবে, বলবে, দেখ কাহারপাড়ার আদি মা লক্ষ্মীকে দেখে যা। আশা আছে, ছোড়ারা যতই চুলবুল করুক, এবার হাঁসুলি বাঁকের মা লক্ষ্মী মাটিকে সেবা করার রস বুঝিয়ে দেবেন তাদের। তবু খটকা লাগছে। যুদ্ধ তো শুধু ধানের বাজারে আগুন ধরায় নাই, সব কিছুর বাজারে আগুন ধরিয়েছে। কাপড় মিলবে না। কাপড়ের কথা মনে করতে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বনোয়ারি। গোপালীবালার শেষ কাজে সে কাপড় দিতে পারে নাই। কাহারপাড়ার মেয়েগুলি চিরদিনের বিলাসিনী, তারা ফুলপার কাপড় পরতে ভালোবাসে,
কিন্তু তারা ময়লা কাপড় পরে বেড়াচ্ছে। কেরোসিন নাই, চিনি তারা খায় না, তবু অসুখ বিসুখে পুজো পার্বণে দরকার হয়। নিউ 9 বোর্ডের কার্ডেও আর পাওয়া যাচ্ছে না, শোনা যায় দেশেই নাই। এদিকে মালোয়ারি আরম্ভ হয়েছে বেশ জোরের সঙ্গে, কিন্তু কুনিয়ন পাওয়া যাচ্ছে না, শিউলি পাতার রস সম্বল। আশ্বিনের এই কটা দিন যেতে না যেতে পাড়ার শিউলি গাছের পাতা অর্ধেক শেষ হয়ে এলো। এখন থেকে জ্বরের আরম্ভ, পড়বে উঠবে আবার পড়বে, দু একজন মরবে বিকার হয়ে। বেশি মরবে শীতকালে, বুড়োরাই মরবে বেশি, চিরকালই এই হয়ে আসছে। এবার ভয় কুনিনান নাই। এরই মধ্যে পড়েছে পুজোর কাজ, পুজোর ভাবনা। মা দশভুজা আসছেন বেটা বেটি বাহন নিয়ে। সিংহীর উপর চড়া মা জননী, তার সমারোহ কত। দেশ করবে কলকল কলকল, ঢাক বাজবে, ঢোল বাজবে, সানাই বাজবে, কাশি বাজবে, নাচবে, গাইবে, খাবে, পড়বে। সে মায়ের ঘরের ওই দূরে দাঁড়িয়ে মাটিতে লুটিয়ে পড়ে বলবে, অক্ষে করো মা, বিপদে আপদে অনে বনে জলে মাটিতে অক্ষে করো, ধম্মে মতি দাও, লোভের হাত থেকে বাঁচাও, আমরা ক্ষুদ্র মানুষ, আমরা দুই হাতে পুজো করছি, দূর হতে তুমি পেশন্য দৃষ্টিতে দেখো, তোমার 10 হাতে আমাদিগকে দিয়ে যাও, আমাদের পাপ তাপ সব খণ্ডন করো মা। 10 হাতওয়ালা মেয়ে, সে কি কম? তার পুজো, ঘর দৌড় নিকুতে হবে, নতুন কাপড় চাই, টাকা পয়সা টানাটানি, গেরস্থ বাড়িতে পুরানো ধান ফুরিয়ে এলো, নতুন ধানের দেরি আছে, এই সময় খরচের পালা। এবার ওই যুদ্ধের জন্য বিপদ হয়েছে বেশি। মনিব মহাশয়রা বেশি ধান দিতে চাচ্ছেন না, ধান বেঁধে রাখছেন। খোরাকির উপর বেশি ধান চিরকাল মনিবেরা এ সময় দিয়ে থাকেন, এবার বলছেন না। করালির কথা এক এক সময় সত্যি বলে মনে হয়, নিজের গরজ ছাড়া ওরা কিছু বুঝবে না। ধান চালের দর দিন দিন বাড়ছে, সুতরাং কৃষাণদের ধান দেবে না। একেবারে বন্ধ করলে তারাও চাষ বন্ধ করবে, কাজেই পেটে খাবার মতো দাও। কাপড় কিনতে হবে, পুজো আসছে, সে বিবেচনা করবে না। রতন কালই বলেছে, বনোয়ারি আর বুঝি জাত রাখতে পারলাম না। মনিব তো ধানের কথায় তেরে মারতে এলো, বলে কাপড়, কাপড় হলো কি না হলো দেখবার ভাড়া আমার নয়। তারপর গালাগালের চরম, শ্বাসে গদাগদ মারে। রতনের মনিব হেদমণ্ডল এমনই গোয়ার, পানার মনিব পাকু মণ্ডল হাতে মারে না, কথায় মারে। ফুরুত ফুরুত করে হুঁকো টানে আর বলে হু হু হু, হুই পুড়ে যায়। শেষকালে বার করে হিসাবের খাতা, বাকিতে তো পাহাড় হয়েছে, এর ওপর বেশি ধান, তা খাবার মতো দিতে হবেই, দেবো, বেশি দিতে বলো না বাবা, পারবো না। পানা মাথায় হাত দিয়ে বসেছে। ছেলে ছোকরারা বনোয়ারিকে বলছে, তোমার কথায় আমরা চাষে লেগেছি, এর উপায় করো তুমি। আড়ালে গজগজ করছে, এর চেয়ে কারখানায় কাজ করলে বেঁচে যেতাম আমরা। বনোয়ারি চাষের কাজের ফাঁকে ফাঁকে জাঙ্গল আর চন্দনপুর যাচ্ছে। জাঙ্গলে যাচ্ছে চাষি মহাশয়দের কাছে, বেশি ধান কিছু দিতেই হবে, আর দিতে হবে সারের দাদন। জমির জন্য সার দেবে কাহারেরা, টাকার দরের চেয়ে এক গাড়ি হিসেবে বেশি দেবে। নিমরাজি হয়েছেন তারা। আর চন্দনপুরে যাচ্ছে দোকানদারদের কাছে, পুজোর সময় কাপড়ের দাম কিছু কিছু বাকি রাখতে হবে। ধান উঠলেই পাই পয়সা মিটিয়ে দেবে কাহারেরা, আমি দায়ী থাকছি। দত্ত মহাশয় রাজি হয়েছেন। ধানের কারবারের সঙ্গে তার কাপড়ের কারবারও আছে। বাকিটা টাকায় নেবেন না, নেবেন ধানে, পৌষ মাসে। তবে বলেছেন এই বাজার দরে ধান দিতে হবে। বনোয়ারি প্রথমটা আশ্চর্য হয়ে গিয়েছিল, দত্ত মহাশয় কি খেপে গেলেন? আশ্বিন মাসে ধানের দর বছরের মধ্যে চড়া থাকে, নতুন ধান উঠলেই ধানের দর নেমে যায়। সুতরাং হঠাৎ চড়াত করে কথাটা মাথার মধ্যে খেলে গিয়েছে তার। ধানের দর চড়া চলেছে, চড়েই চলেছে, তাহলে নতুন ধান উঠলেও ধানের দর নামবে না। 4 টাকা 4.5 টাকার উপরে উঠবে ধানের দর, এ তো ভূ ভারতে কেউ কখনো শোনে নাই। 9 টাকা চালের মন, হে বাবা ঠাকুর, কালে কালে এ কি খেলা খেলছো বাবা? ওহ, তার 5 বিঘে জমির ধানে এবার খামার ভরে যাবে। বিঘেতে 3-20 করে ফসল হলে 15-20 ধান। ভাগের জমিতে ধান হবে তার চেয়ে বেশি। অবশ্য ভাগ হবে মনিবের সঙ্গে 18-22 ভাগ। 40 ভাগ করে মনিব পাবেন 22 ভাগ, বনোয়ারি পাবে 18 ভাগ। তাতেও মনিবের দেনা শোধ দিয়েও ফিরে পাবে সে 5-7-20।
এক এক বিশে 2 মণ 10 ধান। হিসেব করতে গিয়ে মাথা ঘুরে যায় বনোয়ারির। বুড়ো রমনকে ডেকে বলে, অমন খুড়ো, হিসেবটা কর দিনি। বুড়ো দিন রাত বসে তামাক খাচ্ছে ফুরুত ফুরুত। কাজের মধ্যে গরুগুলিকে নিয়ে মাঠে যাওয়া, ব্যাস। তারপর কুটোটি ভেঙে উপকার করবে না, ভাত খায় 1 হাঁড়ি। বুড়ো বলে, হিসাব? তবেই তো মুশকিলে ফেলালে। 8 পৌড়ে পাড়ার লোকে ধান চালের কারবার কখনো করেছে? বস্তায় ভরে ধান চুরি করে এনেছি, সামালদারের ঘরে ফেলেছি, ঠাউকো দাম দিয়েছি। সুবাসীকে বলো বরং, উ পারবে। চাষি মশাইদের বাড়িতে 3-4 বছর ধান ভানানি ছিল। সুবাসী হিসেব মন্দ করে না। 15-20, 20-এ 2 মণ, তাহলে 2 15 10 আঙুল গুনে হিসেব করে। হিসেব শেষ করে হঠাৎ পা ছড়িয়ে বসে হাসতে হাসতে বলে, এইবার আমি কাঁদবো। হ্যাঁ। ভারী ভালো লাগে বনোয়ারির। হেসে বলে, কেন খুকুমণি কাঁদবা কেন? কি চাই? এবার পুজোতে আমি ভালো কাপড় নেবো, খুব ভালো। বনোয়ারিও রসিকতা করে, না খুকু, কেঁদো না, আমি নিশ্চয় কিনে দেবো, নিশ্চয় দেব। সুবাসী হিসাব করে আঙুল গুনে, আর পুজোতে আছে রাম 2 3 4। সে দিনগুলিও ফুরিয়ে এলো। নয়নের মা আর সূচাদের কান্না শুনে বুঝতে পারা যায় হাঁসুলি বাঁকের উপকথার এই হলো নিয়ম। পিতৃপুরুষেরা বলে গিয়েছেন পুজোতে পড়বে, বিয়েতে শাদিতে সুখের দিনে দুঃখের কথা মনে করতে হয়। যারা ছিল নাকি তোমার আপনজন, যারা তোমাকে ভালোবাসতো, তুমি যাদের ভালোবাসতে, যারা আজ নাই, তাদের মনে করে 2 ফোঁটা চোখের জল ফেলো। টাটকা যায় যারা, তাদের কথা আপনিই মনে পড়ে। সে শুধু হাঁসুলি বাঁকে নয়, চন্দনপুর পর্যন্ত পৃথিবী শুদ্ধ লোকেরই মনে পড়ে। বুক ফাটানো কত কথা কান্নার মধ্যে দিয়ে বেরিয়ে আসে। চোখ ফেটে আপনি জল ঝরে বুক ভাসিয়ে দেয়। নয়নের জন্য তার মায়ের কান্না, গোটা কাহার পাড়াটির পুজোর আনন্দ তাতে লজ্জা পাচ্ছে। নয়নকে মনে করে চোখের জলে তার জিভের বিষ আজ ধুয়ে গিয়েছে। কাঁদছে এই পুজো উপলক্ষ করে। যেদিন থেকে সে নয়নকে ডাকছে, সেই দিন থেকে আর কাউকে সাপ সাপান্ত করে নাই সে। সূচাত কাঁদে সেই নিয়মের কান্না। উপকথায় হাঁসুলি বাঁকের সেই যে আদ্যিকালের বুড়ি, সে তার বাপের জন্য কাঁদে, ভাইয়ের জন্য কাঁদে, স্বামীর জন্য কাঁদে, জামাইয়ের জন্য কাঁদে। তারপর একে একে কাহার পাড়ার যত মরা লোকের নাম ধরে কাঁদে আর পায়ের হাড়ে হাত বুলোয়। পায়ে তার বাতের ব্যথা কনকন করছে। মধ্যে মধ্যে আক্ষেপ করে, আহ, আমি মরলে আর কাহার পাড়ার এই নিয়ম কেউ মানবে না। কালে কালে দেশঘাট বদলে গেল, তার সঙ্গে গেল মানুষও অনাচারী অধর্মপরায়ণ হয়ে। কথা শেষে আক্ষেপ প্রকাশ করে বলে, আহ আহ, হায় হায় রে। আরও বলে, বনোয়ারি আমার পাখিকে করালিকে তাড়ালে, ধরমনাশা কুলনাশা বলে। তার চোখ তো আছে, তাকে দেখুক, ধরমকে কে এঁকেছে, কুলকে কে এঁকেছে। তবে হ্যাঁ, করালির একটি ঘাট হয়েছে, 100 বার বলবো, 1000 বার বলবো, ঘাট হয়েছে বাবার বাহনটিকে পুড়িয়ে মারা। বারবার সে হাত জোর করে প্রণাম করে সেই মৃত সাপটিকে। প্রণাম করতে করতে হঠাৎ কাঁদতে আরম্ভ করে স্মরণ করে। চিত্ত বিচিত্র অর্থাৎ চিত্র বিচিত্র রূপ নিয়ে বাবা পুজোর দিন ফিরে এসো রে। বাঁশ বনে শীষ দিয়ে ঘুরে বেড়াও মনের স্বাদে, ব্যাং খাও ইঁদুর খাও বাবারে, গায়ের মঙ্গল করো রে। বনোয়ারি বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। জ্বালালে রে বাবা, বুড়ি মরেও না। রতন বললে, উ অমনি বটে, অমনি বটে, অমনি বটে। বলতে বলতে রতনের হাত থেকে হুঁকোটা কেড়ে নিয়ে টানতে আরম্ভ করে। প্রহ্লাদ বলে, তাহলে চলো একদিন উপারের মোষডহরি মৌটোরে। হঠাৎ মাঠে জলে অভাব ঘটে। আশ্বিনের প্রথম থেকেই বৃষ্টি ধরেছে, ক্ষেতের জল প্রায় শুকিয়ে এসেছে, অথচ আশ্বিন মাসে ধানের পেটে থোড় হয়েছে। এখন কানায় কানায় ভরা জল চাই। পিতৃপুরুষে বলে গিয়েছেন, একটি ধানের ঝাড় দিনে 5 ঘড়া জল টানে। মাঠে এবার হাতি ঠেলা ধান। এ ধান নষ্ট হলে কাহারেরা বুক ফেটে মরে যাবে। 16 বছরের পুত্র সন্তান মরলেও এত দুঃখ হয় না। তাই কথা হচ্ছে কোপাইয়ে বাঁধ বাঁধবার। কোপাইয়ের বুকে বাঁধ দিয়ে কোপাইয়ের জলে মাঠ ভাসিয়ে দিতে হবে। জাঙ্গলে মনিবরা হুকুম দিয়েছেন, সেই বাঁধের কথা হচ্ছে। বনোয়ারি অনেক কথা ভাবছে।
বাঁধ বাঁধতে গেলেই 2-4 জন যাবে। বাঁধ বাঁধতে জলের ধাক্কায় যাবে, তার উপর আছে দাঙ্গা। বাঁধ বাঁধতে গেলেই নদীর নিচে লোকেরা ফৌজদারি করতে আসবে, আসবে শেখেদের দল। এসব ছাড়া করালি নাকি বলেছে মিলিটারিতে বাঁধ বাঁধতে দেবে না। তারা উড়োজাহাজের আস্তানা করেছে চন্দনপুরের ঘাটের খানিকটা তফাতে, যেখানে পাম্প বসিয়ে জল তুলছে, চান করে, উড়োজাহাজ ধোয়া মোছা হয়, রান্নাবান্নার বেবাক জল ওই কোপাই থেকে ওঠে। তারা নাকি বাঁধ বাঁধতে দেবে না। বনোয়ারির ধারণা করালি লাগুন ভাজন করে এইটি করিয়েছে। মণিবেরা বলেছেন, না, ও বেটার সাধ্যি কি। তাঁরা গালাগালি দিচ্ছেন যুদ্ধকে আর সাহেব মহাশয়দিকে। তাঁরা বলছেন তাঁরা সাহেবদের কাছে যাবেন, কাহারদের উজ্জুক করতে বলেছেন, আর বলেছেন পুজোটাও দেখ, মা এবার গজে আসবে। বনোয়ারি বললে, আমি বলি অতন, পুজোটা যাক, গজে আসবেন মা। 2-1 আচাল ছিটবে না গজে? তারপরে ধর মোষ পাঁঠা খাবেন মা, মুখ ধুতেও তো হবে। ষষ্ঠীর দিন উৎফুল্ল হয়ে উঠল কাহারেরা। এসেছে এসেছে, মেঘ এসেছে। আকাশে মেঘ দেখা দিয়েছে। আউলি বাউলি অর্থাৎ এলোমেলো বাতাস বইছে। মধ্যে মধ্যে ফিনফিন করে বৃষ্টি যেন গুঁড়ো গুঁড়ো হয়ে ভেসে আসছে। বনোয়ারি উৎসাহ ভরে কাহারদের বললে, চল কাপড় আনিগা চল। আকাশে মেঘ উঠেছে, দত্তমশায় নির্ভাবনায় কাপড় দেবে। নসুবালা নতুন শাড়ি পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, হা হা করে হাসছে, বলছে, আমাদের কি মাঠের পয়সা, আমাদের পয়সা কলির কারখানার। ঝমঝম ঝম লগদ লগদ। আমাদের কাপড় সমসম কালে নয়, আগে ভাগে। যাবার আগে সুবাসী বললে, আমি কিন্তু পাখির মতো কাপড় লবো। বনোয়ারির মাথায় যেন রক্ত চড়ে গেল। কার মতন? পাখির মতন। কেনে কেনে কেনে? পাখির মতো কেনে? অবাক হয়ে গেল সুবাসী। কয়েক মুহূর্ত সে স্তম্ভিত হয়ে রইল। তারপর ছুটে গিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলে। বনোয়ারি দাঁতে দাঁত ঘষে বললে, গোসা করে খিল দিলেন মানিনি, 3 লাথিতে দেবো গতর ভেঙে। ঘরের দরজার শিকলটা তুলে দিয়ে সে চলে গেল। থাক, বন্ধ হই থাক। দোকানে গিয়ে কিন্তু সবচেয়ে ভালো শাড়িখানি কিনলে। তাতে কিছু বেশি ধার হয়ে গেল দোকানে। দত্তমশাই পর্যন্ত রসিকতা করলেন। রতন প্রহ্লাদ হাসতে লাগলো। ছেলে ছোকরারা গোপনে পরস্পরের গা টিপে হাসলে। তা হাসুক, মনে মনে একটু লজ্জা হলো। দোকান থেকে বেরিয়ে আবার ফিরতে হলো। কর্তা বাবার পুজো আছে দশমীর দিন, বিজয়া দশমীর দিন বলি হবে। মনে মনে আফসোস হলো, বাবার কাপড় কিনতে ভুল হয়েছিল তার। ছি ছি ছি। এমন কাপড়ও কিন্তু সুবাসী হাসি মুখে নিলে না। অনেক সাধ্য সাধনা করে তার মান ভাঙিয়ে বনোয়ারিকে শেষে স্বীকার করতে হলো। কাল সকালে উঠেই সে চন্দনপুরে গিয়ে উড়োজাহাজ পেরে অঙিন কাপড় এনে দেবে পাখির মতন। হায় রে কপাল, কাপড়ের পালে এলো উড়োজাহাজ। এবার সুবাসী আর চোখে চেয়ে হেসে বললে, কাপড়খানা পরে ফুরুত করে উড়ে যাব। বনোয়ারি হাসলে, দুঃখ হয়, হাসিও পায়। সুবাসী এসে তার গলা জড়িয়ে ধরলে। এবার খিলখিল করে হেসে বললে, একা যাব না, তোমাকে সমেত নিয়ে যাব পরীর মতন পিঠে করে। ভোরবেলায় সুবাসী তাকে ঠেলে তুলে দিলে। পুজোর ঘট ভরতে যাবার আগেই তার কাপড় চাই। কিন্তু এ কি, আকাশে ঘোর ঘনঘটা, বাতাস বইছে মাতালের মতো, শব্দ করছে বুনো দাঁতালের মতো। দুর্যোগ হবে, বাদলা নামবে, আশ্বিনের শেষ, ধানের মুখে শীষ। যদি ঝড় হয়, মাথা ভারী ধান গাছগুলিকে যদি ঝাপটায় মাঝখান ভেঙে শুয়ে জলে ডুবিয়ে দেয়, তবে সর্বনাশ হয়ে যাবে। হে বাবা ঠাকুর, যদি আশ্বিনে সেই সর্বনাশা ঝড়ই হয়, তবে বাবা ঠাকুর একবার তুমি আকাশে মাথা ঠেকিয়ে দাঁড়াও, বাঁশবাদীর বাঁশের বেড়ে পিঠ দাও, বড় বড় বট, পাকুড়, শিমুল, শিরিষের গাছগুলিকে ঠেলে ধরো হাত দিয়ে। মিষ্টি হাসি হেসে অভয় দিয়ে কাহারদের বলো, ভয় নাই, আমি ধরেছি শক্ত করে গাছপালার আড়াল। ঝড় উড়ে যাক মাথার উপর দিয়ে, রক্ষা হোক কাহারপাড়ার মনীষী কুল, রক্ষা পাক গরু, বাছুর, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, কীট পতঙ্গ। সোজা দাঁড়িয়ে থাক মাঠের গলগলে থুর ভরা ধান, কাহারদের লক্ষ্মী। হে বাবা ঠাকুর,
শুধু বনোয়ারি নয়, গোটা কাহারপাড়া দুর্যোগের দিকে তাকিয়ে ডাকতে লাগলো, দয় বাবা ঠাকুর, অর্থাৎ দোহাই বাবা ঠাকুর। ঝড় বাড়ছে, সঙ্গে সঙ্গে বৃষ্টি। গাছের মাথা যেন আছাড় খাচ্ছে, বাঁশের ঝাড়ে বাঁশ উপড়ে পড়ছে, কোপায়ের জলে তুফান উঠছে। মধ্যে মধ্যে দুটো একটা পাখি ঝাপটায় আছাড় খেয়ে এসে পড়ছে উঠোনে দাওয়ায়। যে পৃথিবীর বুকে সদাই বাজে পঞ্চ শব্দের বাদ্য, সে পৃথিবীতে ঝড়ের গোঙানি ছাড়া আর কোনো শব্দ শোনা যায় না। দশভুজার পূজা, চারিদিকে উঠবার আগে ঢাক ঢোল সানাই, কাঁসি কাঁসর ঘণ্টা শাঁখের শব্দ, তার জায়গায় শুধু শব্দ হচ্ছে গো 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 গো। ঝড় গোঙাচ্ছে, মধ্যে মধ্যে শব্দ উঠছে মরমর মরমর, তারপরই প্রচণ্ড একটা শব্দ, গাছ ভেঙে পড়েছে। হে বাবা ঠাকুর! এর মধ্যে কে যেন চিৎকার করে বলছে। কে কি বলছে? কার কি হলো? সুবাসী ঝপ করে দাওয়া থেকে নেমে পড়ল। বনোয়ারি এক কোণে জড়সড় হয়ে ভাবছিল। সে ব্যস্ত হয়ে উঠে দাঁড়ালো। নামিস না, নামিস না। সুবাসী বললে, সেই ডাকাবুকো, নইলে আর এত সাহস কার হবে? কে? ওই যে, নাম করলে তুমি রাগ করবা। এই ঝড়ের মধ্যেও সুবাসী মুখে কাপড় দিয়ে হাসতে লাগলো। বনোয়ারি কঠিন বিরক্তিতে নেমে এলো দাওয়া থেকে। ঝড় এসেছে, পেলয় ঝড় আসছে, সাকলন সাইকলন। কলকাতা থেকে চন্দনপুরের স্টেশনে তার এসেছে। ঘর থেকে বেরিও না, খবরদার। গায়ে একটা তেরপলের লম্বা জামা আর মাথায় টুপি পরে হেঁকে বেড়াচ্ছে করালি। সুচাঁদ চিৎকার করে উঠল, দহ বাবা, কর্তা বাবা। করালি দাঁত মুখ খিঁচে বললে, বাবা ঠাকুরের ডিঙে উল্টাচ্ছে, বেলগাছ উপড়ে মুখ গুজে পড়ে আছে দেখগা, চেঁচাস না বেশি, ঘরে যা। বনোয়ারি আতঙ্কে চমকে উঠল। সুবাসী খিলখিল করে হেসে উঠল। সুচাঁদ ঝড়ের বেগে পা পিছলে আছাড় খেয়ে পড়ে গিয়েছে। বনোয়ারি তার গালে ঠাস করে এক চড় বসিয়ে দিল। সুবাসী তখন আরো হাসতে লাগলো। বনোয়ারি ছুটল সেই ঝড়ের মধ্যেই বাবা ঠাকুরের থানের দিকে। নয়নের মা এই ঝড়ের মধ্যে ছেলের জন্য কান্না ভুলে গিয়েছে। গায়ে কাপড় জড়িয়ে ঝড় বাদলের আরামে অলসভাবে আকাশের দিকে চেয়ে পরমানন্দে বলছে, আরো জোরে বাবা, আরো জোরে, আরো জোরে। ভেঙে চুরে উপড়ে সব সমান করে দাও বাবা, হে বাবা। ঝড় ঝড় ঝড়, গো গো গো। দেওয়াল পড়ছে, গাছ পড়ছে, বাঁশ পড়ছে। জলের ঝাপটায় সব ঝাপসা। হুড় হুড় শব্দে জলের স্রোত বয়ে চলেছে। কোপায় ফুলে ফুলে উঠছে। নীল বাঁধের মোহনা ভেঙেছে। গোটা হাঁসুলি বাঁকের মাঠ ঘোলা জলে থই থই করছে। এবার সেই হাতি ঠেলা সবুজ বরণ মা ভোলানো চোখ জুড়ানো প্রাণ মাতানো মাঠ ভরা ধান জলে ডুবে যাচ্ছে। মধ্যে মধ্যে জলের উপরে সবুজ পাতা ভেসে উঠছে, যেন হাত বাড়িয়ে ডাকছে ডুববার আগে বাঁচবার জন্যে। কিন্তু মা লক্ষ্মীকে কে তুলবে হাতে করে? বাবা ঠাকুর নাই, কে তুলবে দেবকন্যাকে? ইতি হাঁসুলি বাঁকের উপকথার ৫ম পর্বের ৭ম অধ্যায় সমাপ্ত হলো। ধন্যবাদ।